আমি ব্যাঙ্গালোরে ডক্টর দেবী সেটির কাছে বাইপাস অপারেশন করিয়ে এসেছি। 3 মাসের জন্য তিনি রেস্ট করার জন্য বলেছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে 1.5 মাস হয়েছে, প্রায় 1.5-2 মাস হয়ে গেল। আমি ডক্টরের সঙ্গে কথাও বলেছি, তিনি বলেছেন আস্তে আস্তে নিজের কর্মক্ষেত্রে ফিরে আসতে। না সেরকম কোনো ব্যাপার নয়। রাজনীতিতে কেউ কাউকে ভয় পায় না। জিতেন বোধহয় ব্যস্ত আছে, ওর মেয়ের বিয়ে লেগেছে। বিরোধীরা কি বললো সেটা বড় ব্যাপার নয়। শত্রুঘ্ন সিনহা অ্যাজ এ এমপি হিসেবে আসানসোলের মানুষের জন্য কতটা কাজ করলেন। দেখুন, কিছু মানুষ আছে, সমস্ত রাজনৈতিক দলেই থাকে, কেউ আলপটকা মন্তব্য করে অনেক সময় দলকে অসুবিধায় ফেলে দেয়। ভিডিও বার্তায় বলেছিলাম, তোমরা চিন্তা করো না, তোমরা এসো না, আমি সুস্থ আছি। পশ্চিমবঙ্গে এটা সম্ভব। এ তো বলেই যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে পথ দেখায়। ভারতবর্ষে একমাত্র বাংলাতেই দেখা গেছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজের রাস্তায় নেমেছেন। দিদি এতটাই ক্ষুব্ধ ছিলেন, এতটাই কষ্ট পেয়েছিলেন যে নির্যাতিতার বাড়িতে যেদিন দিদি গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে দিদি পুলিশকে বলেছিলেন 7 দিনের মধ্যে যদি এর ব্যবস্থা না করেন আমি এই কেসটা সিবিআইকে দেবো। নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দাদা, প্রথমেই আপনাকে বাংলা হান্টের স্বাগত। ভালো থাকো। ভালো আছি। কেমন আছেন দাদা? ভালো আছি। শরীর ঠিক আছে তো এখন? একদম। বহুদিন শরীর অসুস্থতার মধ্যে ছিলেন, তারপর আবার রাজনীতিতে ফিরে এলেন। কিভাবে তারপর আপনি আবার মিছিলেও হাঁটছেন, যে এখন বর্তমান পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিধানসভায় এলেন, বিল পাশের অপেক্ষায় রয়েছেন, পুরো বিষয়টা কিভাবে সামলাচ্ছেন? আসলে আমার শারীরিক অসুস্থতা হয়েছিল। আমি ব্যাঙ্গালোরে ডক্টর দেবী সেটির কাছে বাইপাস অপারেশন করিয়ে এসেছি। 3 মাসের জন্য তিনি রেস্ট করার জন্য বলেছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে 1.5 মাস হয়েছে, প্রায় 1.5-2 মাস হয়ে গেল। আমি ডক্টরের সঙ্গে কথাও বলেছি, তিনি বলেছেন আস্তে আস্তে নিজের কর্মক্ষেত্রে ফিরে আসতে। সে মতো আমি ফিরছি। গতকালই আমি একটা মিছিলে বেরিয়েছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে একসঙ্গে দুর্গাপুরে মিছিল করেছি, মিটিংও করেছি। তো আজকে বিধানসভায় এসেছি এবং আমরা অপেক্ষায় আছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল এনেছেন, সেটা হলো যে ধর্ষকের ফাঁসি চাই। বিলের কপি হাতে পেয়েছি, আজ পড়ব, কালে এ নিয়ে বিধানসভায় আলোচনা হবে। আচ্ছা দাদা, আমরা দেখেছি আপনার রাজনীতির ময়দানে আপনি যথেষ্ট লড়াকু আমরা দেখেছি, দুর্গাপুরে বলুন বা আপনি পশ্চিম বর্ধমানে, আপনি মাটি কামড়ে একেবারে সবসময় ছিলেন। আপনার চির প্রতিদ্বন্দ্বী ছিলেন যেখানে জিতেন তিওয়ারি নাম, ওনাকে একদম দেখা যাচ্ছে না বলছেন, আপনাকে ভয় পাচ্ছেন? না সেরকম কোনো ব্যাপার নয়। রাজনীতিতে কেউ কাউকে ভয় পায় না। জিতেন বোধহয় ব্যস্ত আছে, ওর মেয়ের বিয়ে লেগেছে। 26-এ কি দেখা যাবে আপনার কি প্রতিদ্বন্দ্বিতা করবে আবার? দেখুন, এ তো দলের ব্যাপার। দল যদি আমাকে প্রার্থী করে, অপোনেন্ট টিমে কে আছে আমি দেখব না। যে আসুক, লক্ষ্য একটাই, যে পাণ্ডবেশ্বরের মানুষের 5 বছরের যে আমার তাদের সঙ্গে থাকা, তাদের জন্য কাজ করা, উন্নয়ন করা, তার রেজাল্ট সিট পাবো। পুরো জেলা আপনার দায়িত্ব। একদম। পশ্চিম বর্ধমান জেলায় আপনারা দেখেছেন যে এবারেও আমাদের লোকসভা নির্বাচনে আমাদের 1.5টা সিট ছিল। একটা হলো আসানসোল লোকসভা কেন্দ্র, সেখানে শত্রুঘ্ন সিনহা আমাদের যিনি সাংসদ ছিলেন তিনি পুনর্নির্বাচিত হয়েছেন এবং বিজেপির হাত থেকে আমরা ছিনিয়ে নিতে পেরেছি দুর্গাপুর বর্ধমান সিট, সেখানে কীর্তি আজাদ তিনি জয়ী হয়ে লোকসভায় গেছেন। দাদা, শত্রুঘ্ন সিনহা যিনি রয়েছেন, তাকে বিরোধীরা বলছেন যে তাকে নাকি লোকসভার দিন যেদিন শপথ গ্রহণ সেদিন দেখা যায়নি, তিনি মানুষের জন্য কীভাবে থাকবেন, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, এ তো খুব সত্যি কথা। শত্রুঘ্ন সিনহার বয়স হয়েছে। তিনি তার আগের দিন তিনি একটু অসুস্থ হয়েছিলেন, কিন্তু তারপরে কয়েকদিন পরেই লোকসভাতে যে শপথ নিয়েছেন, সে তো সবাই করে। বিধানসভায় তো সিরিয়াল ওয়াইজ হয়, সেখানেও তাই ওনার সিরিয়াল অনুযায়ী উনি গিয়েছিলেন। আর মানুষের জন্য কি কাজ করেছেন, ভোটের রেজাল্ট তো তাই বলে। আমরা দেখেছিলাম অন্যান্য যারা এমপিস, আমরা তাদের কাজ, আর আমরা শত্রুঘ্ন সিনহাকে দেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে এত সেলিব্রিটি
একটা বড় মাপের মানুষ, বিখ্যাত মানুষ, কিংবদন্তি অভিনেতা। তিনি নিজেও একবার সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, বার তিনেক এমপি ছিলেন, আর নামী লোক। তাকে বোধহয় আসানসোলের মানুষ ভোট দেবে, তারপরে হয়তো তাকে দেখা পাওয়া যাবে না। কিন্তু এভরি মান্থ তিনি নিয়ম করে পাণ্ডবেশ্বরের থেকে শুরু করে আসানসোলের প্রত্যেকটা লোকসভার কোনায় কোনায় তিনি মানুষের কাছে এসেছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষ খুশি, এবং তারই রেজাল্ট তিনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন। সুতরাং বিরোধীরা কি বললো সেটা বড় ব্যাপার নয়। শত্রুঘ্ন সিনহা অ্যাজ এ এমপি হিসেবে আসানসোলের মানুষের জন্য কতটা কাজ করলেন, আসানসোলের মানুষকে তিনি কতটা সময় দিলেন, আসানসোলের মানুষ তাকে একটা সার্টিফিকেট নেওয়ার সময় দৌড়তে হয় না, আসানসোলের মানুষকে তার এমপি ল্যাডের টাকা সঠিকভাবে খরচা করেন সঠিক সময়ে, এটাই বড় কথা। সুতরাং শত্রুঘ্ন সিনহাকে আমি তো মনে করি যে দলের জেলা সভাপতি হিসেবে এত মার্জিত, এত ভদ্র এবং মানুষের জন্য কাজ করার যে চিন্তাধারা, এরকম মানুষ আমরা এমপি হিসেবে পেয়েছি। আমরা খুব গর্বিত। এবং শত্রুঘ্ন সিনহাও আসানসোলের মানুষকে ভালোবাসেন, আসানসোলের মানুষকে আপন করে নিয়েছেন। যেখানে আপনি শরীর অসুস্থতা নিয়ে বিধানসভায় আসছেন, পাশাপাশি আপনি মিছিলে হাঁটছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কিছু এমপি, যদি আমরা অরূপ চক্রবর্তীর কথা বলি বা কার্যর মল্লিকাল একটা মন্তব্য করেছেন, ওনারা ঘরে বসে এরকম মন্তব্য করছেন। আপনি একজন দলের নেতা হয়ে, লিডার হয়ে কিভাবে দেখছেন বিষয়গুলো? দেখুন, কিছু মানুষ আছে, সমস্ত রাজনৈতিক দলেই থাকে, কেউ আলপটকা মন্তব্য করে অনেক সময় দলকে অসুবিধায় ফেলে দেয়। আর আমরা তো তৃণমূল স্তর থেকে উঠে আসা কর্মী, আমাদের গায়ে মাটির গন্ধ লেগে আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। বাংলার যিনি মানুষের সঙ্গে, মানুষের জন্য সিপিএমে 34 বছরের যে রাজত্ব, একটা প্ল্যাটফর্ম তৈরি করে, একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করে যেভাবে সিপিএমকে হাঁটিয়ে তিনি বাংলায় পরিবর্তনের সকাল এনেছিলেন, সেরকম নেত্রীর নেতৃত্বে লড়াই করতে পেরে আমরা গর্বিত। কে কী বলল সেগুলো তার নিজস্ব ব্যাপার, তবে আমি বলবো এরকম আলপটকা মন্তব্য না করাই ভালো। শরীর অসুস্থ, তার মধ্যে আপনার অপারেশন হওয়ার 12 ঘন্টার মধ্যে আপনি ভিডিও বার্তা দিলেন। এই যে ইস্যু, আরজিকরের ইস্যু নিয়ে আপনি একবারে উত্তাল, আপনি নিজেও বারে বারে যে ইস্যু নিয়ে বলছেন আমাদের কাছে। তার পাশাপাশি যে 2026 বিধানসভার ভোট, সেই বিধানসভা ভোটে আপনি কিভাবে দেখছেন নিজের জেলাকে? কি পাখির চোখ কি রাখছেন আপনি? আমি তো রাজনীতির মানুষ, তাই হসপিটালে যখন ছিলাম প্রথম দিনটা একটু কষ্ট হয়েছিল। অপারেশনের দিন প্রায় 7 ঘন্টা অপারেশন থিয়েটারে ছিলাম, ভেন্টিলেশনেও ছিলাম। প্রথম রাতটা খুব কষ্ট হয়েছিল, কিন্তু সকালেই আমার মনে হলো যে আমি ঠিক আছি। এবং আমার কয়েকজন বন্ধু আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারা বলছিলেন যে দুর্গাপুর থেকে প্রচুর লোক ব্যাঙ্গালোরে তোমাকে দেখা করতে আসছে, দুর্গাপুরের ফ্লাইটের টিকিট বেড়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে তোমরা ভেবো না, একটা ভিডিও বার্তায় বলেছিলাম তোমরা চিন্তা করো না, তোমরা এসো না, আমি সুস্থ আছি, আমি ফিরছি। এবং সেই সঙ্গে বলেছিলাম, তখন আমাদের 21শে জুলাইয়ের ডাক ছিল। আপনারা জানেন প্রতি বছর আমাদের 21শে জুলাই শহীদ স্মরণে আমরা ধর্মতলায় জমায়েত করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো আমিও আমার যারা সহকর্মী, সহযোদ্ধা, তাদেরকে সেদিন এই বার্তা দিতে চেয়েছিলাম যে আমরা 21শে জুলাইটা কিন্তু ভুলব না, 21শে জুলাই যাব। যে ইস্যুটা চলছে এখন আরজিকর ইস্যু, প্রায় 1 মাসের কাছাকাছি 23 দিন পেরিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে সিবিআই এখনো পর্যন্ত সেভাবে কিছু আনতে পারেনি, তদন্ত প্রক্রিয়া চলছে। যদি সিবিআই সেভাবে সাকসেস না হয়, আপনারা কি পদক্ষেপ নেবেন? আপনি নিজে কিভাবে এই ব্যাপারটা? দেখুন, এটা সাকসেস আনসাকসেসের ব্যাপার নয়, এটা তো পরীক্ষা নয়, এটা একটা সামাজিক ব্যাধি। আজকে আমি সেদিনই দুর্গাপুরে একটা সভা হয়েছিল, সেখানে আমি বলছিলাম যে আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে গৌহাটিতে থাকে, ছোট মেয়ে দিল্লিতে থাকে। যদি কখনো কোনো সময় মেয়ের শরীর খারাপ হয়, আমি তার খবর পাই না, সারা রাত ঘুমোতে পারি না। তা আমি অনুভব করি যে মেয়েটিকে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তাকে কষ্ট করে মেডিকেল পড়িয়ে সে আরজিকরের ডাক্তার,
সে এক রাতে একজন বিকৃত মনস্ক মানুষের হাতে ধর্ষিত হয়ে খুন হয়ে গেল। তার বাবা মায়ের মানসিক অবস্থা আমরা গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছি। এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা প্রতিবাদের বাংলা। তাই গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছে এই অন্যায়ের বিরুদ্ধে। খোদ বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজপথে হেঁটেছেন, তিনি রাস্তায় নেমেছেন, তিনি ফাঁসি চেয়েছেন। এবং শুধু তাই নয়, আজকে আমাদের যে কলকাতায় আসা, বিধানসভায় আসা, এর পেছনে একটাই কারণ যে এই প্রথম ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা বিল আনতে চলেছে যে ধর্ষকের ফাঁসি চাই। আমাদের হাতে বিলের কপি এসেছে, আমরা আজ রাতে এটা পড়ব, কালকে বিধানসভায় এই নিয়ে আলোচনা হবে, তারপর সেই বিল পাস হবে, রাজ্যপালের কাছে যাবে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে বিল অনুমোদনের জন্য। সুতরাং পশ্চিমবঙ্গে এটা সম্ভব। এ তো বলেই যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে পথ দেখায়। আজকে বাংলার মানুষ যারা রাস্তায় নেমেছেন তাদের এই প্রতিবাদী চরিত্রকে আমি প্রণাম জানাই, স্যালুট জানাই। এবং সত্যি করে সবাইকে এইভাবেই রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তবে সেই সঙ্গে কষ্ট হয় আরও যারা আছে, যেমন যে পুলিশ মহিলাটি শম্পা, তার যেদিন কপাল ফেটে গিয়েছিল সেদিনও কষ্ট হয়েছিল, সেও তো আমার বোন। আবার যে সত্যজিৎ, যার রিঙ্কু সিংয়ের দলবল ব্যাগে করে রেলের পাথর নিয়ে এসে তাই দিয়ে চোখটা ফাটিয়ে দিয়েছিল, বাঁ চোখটা নষ্ট হয়েছে, জ্যোতি ফিরে পাচ্ছে না, সেই পুলিশকর্মীর জন্য আমরা কিন্তু আমার কষ্ট হয়। আমার মনে হয় যে বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, বাংলা জীবনানন্দ দাশের বাংলা। এই বাংলাতে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে বাংলা কি বলছে। তাই হিংসা নয়, বাংলাকে নতুন করে গড়তে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। দাদা, বর্তমানে যা পরিস্থিতি রয়েছে রাজ্যে, বেশ 9ই আগস্ট থেকে আমরা দেখছি যে আরজিকর ইস্যু নিয়ে উত্তাল সারা দেশ, পাশাপাশি বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী থেকে শুরু করে যারা নাগরিক সমাজ, তারা বারে বারে শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। দেখো, এ তো একটা ন্যাচারাল ব্যাপার, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট আওয়াজ ওঠে। কিন্তু শুধু ভারতবর্ষে একমাত্র বাংলাতেই দেখা গেছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে রাস্তায় নেমেছেন, যিনি ফাঁসি চাই বলে আওয়াজ তুলেছেন, শুধু তাই নয়, তিনি নিজে উদ্যোগী হয়ে বিধানসভায় বিল আনছেন। আজকে আমরা বিধানসভায় এসেছি এই বিলের সমর্থনে। সমস্ত বিধায়করা একজোট হয়েছে এই বিলের সমর্থনে যে ধর্ষকের ফাঁসি চাই। একমাত্র পশ্চিমবাংলা প্রতিবাদের মাটি, পশ্চিমবাংলা রবীন্দ্রনাথ নজরুলের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি। তাই বাংলার মানুষ এই জিনিসটাকে মেনে নিতে পারেনি, তাই সবাই রাস্তায় নেমেছেন, বিরোধীরাও নেমেছেন, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমাদের শাখা সংগঠন থেকে শুরু করে বিধায়করা থেকে শুরু করে এমপি এমএলএ সবাই আজ রাস্তাতে। মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে ফাঁসি হোক। সুতরাং আমরা সবাই সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি যে 20 ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ এর ধর্ষককে শনাক্তকরণ করা, তাকে অ্যারেস্ট করার কাজ করেছিল। তারপর আমরা অপেক্ষা করে আছি সিবিআই। এত ফেক নিউজ চলছে, এরকমভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে যে মানুষ যাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, এটা চক্রান্ত। কিন্তু আমরা সবাই অপেক্ষা করেছি সিবিআই কি বলে। কিন্তু আজকে প্রায় 20 দিন পার হয়ে গেল, 21 দিনে পা দিল। সিবিআইয়ের পক্ষ থেকে এখন কিন্তু সেই ক্যালকাটা পুলিশের পেন্সিলের দাগে দাগ বোলানো ছাড়া আমরা কিছু গতি প্রকৃতি দেখতে পাইনি। 100 বার আমরা তো চাইব যে সিবিআই আসল তথ্যকে উদ্ঘাটিত করুক, কারণ এতে তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাইছেন
যে সত্য উদ্ঘাটিত হোক। আপনারা জানেন যে দিদি এতটাই ক্ষুব্ধ ছিলেন, এতটাই কষ্ট পেয়েছিলেন যে নির্যাতিতার বাড়িতে যেদিন দিদি গিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে দিদি পুলিশকে বলেছিলেন 7 দিনের মধ্যে যদি এর ব্যবস্থা না করেন আমি এই কেসটা সিবিআইকে দেবো। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন, আমরা সবাই চাইছি যে সিবিআইয়ের আসল দোষীকে খুঁজে বার করুক, সিবিআইয়ের রহস্য উদ্ঘাটন করুক। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো যে তিনি গোটা বাংলার সমস্ত হসপিটালগুলোতে এর সুরক্ষার ব্যবস্থা করেছেন, ডাক্তার নার্সদের সুরক্ষার ব্যবস্থা করেছেন। এটা একটা ভালো জিনিস। মেয়ের সামনে মাকে রেপ করেছে, মানুষ উত্তাল হয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঝড়ের নেত্রী। তো সুতরাং আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার নেতৃত্বে এই নির্যাতিতার যে লড়াই, এই লড়াইয়ে আমরা ফলপ্রসূ হব। এবং সবচেয়ে বড় কথা যে মানুষ চেয়েছিল যে সিবিআই আসুক। খোদ মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে তিনি এত কষ্ট পেয়েছিলেন, তিনি বলেছিলেন, পুলিশকে পর্যন্ত বলেছিলেন রেগে যে যদি 7 দিনের মধ্যে না হয় তো আমরা সিবিআইকে দিতে আমি বাধ্য হব। এবং ক্যালকাটা পুলিশ উইদিন 20 ঘন্টার মধ্যে প্রায় দুষ্কৃতকারীকে ধরেছে, দোষীকে শনাক্তকরণ হয়েছে এবং দোষীর বিচার চাই। সিবিআই এসছে, তারপর আমরা সিবিআইয়ের কাছে আবেদন করব, সিবিআইকে বলবো যে এর পেছনে যদি কেউ থাকে, এর পেছনে যদি কোনো কারণ থাকে, সেগুলো সব খুঁজে বার করতে হবে এবং অবিলম্বে দোষীকে শাস্তি দিতে হবে। আমরা তার অপেক্ষায় আছি। এবং আগামীকাল ভারতবর্ষের তথা বাংলার ইতিহাসে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে বিধানসভায় বিল পাস হতে চলেছে, সেই বিল আইন হয়ে ফিরে আসবে। আমরা আশা করছি যে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই বিলকে সমর্থন করবেন এবং সবাই মিলে, আমারও মেয়ে আছে, বাংলার হাজার হাজার মেয়েরা রাস্তায় ঘুরছে নির্ভয়ে, তাদের জন্য দরকার ধর্ষকের সবচেয়ে কড়া শাস্তি, ফাঁসি চাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। তিনি কিন্তু একেবারে সরাসরি, যেমন সকলেই দাবি করছেন যে আরজিকর যে কাণ্ড, যেখানে তোলপাড় গোটা দেশ পাশাপাশি গোটা বিশ্ব, সকলেই চাইছেন বিচার, তিনিও কিন্তু একেবারে চাইছেন বিচার। ক্যামেরার সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।